বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক পরের থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। হরিশ্চন্দ্র স্ত্রী পুত্র হারা হইয়াও ধৈর্যচ্যুত হন নাই। ভোগকাল অন্ত হওয়ার পর পুনঃ সব ফিরা পাইয়াছিলেন। শ্রীবৎস, চিন্তা, নল, দময়ন্তী, সাবিত্রী, সত্যবান এই সকল দৃষ্টান্ত থাইকা একই উপদেশ লাভ করা যায়। সকলে স্বীয় কপালের ধৈর্য সহকারে মান্য কইরা আপৎকাল কর্তন করছেন। জন্মের সঙ্গে কপাল নিয়া জন্ম নিছেন। যে কোনো স্থানে যান, কপালখানা আপনি সঙ্গেই যাইবে। কপালখানা রাইখা কোথাও যাইতে পারবেন না। সুতরাং ধৈর্য ধারণ কইরা কপালের লিখন মান্য কইরা নাম নিয়া পইরা থাকেন গিয়া। এই কপালেই ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, দৈব বলে। নামের অসীম শক্তি। অতএব এদিক সেদিক ছুটাছুটি না কইরা ধৈর্য সহকারে নাম সহায় সম্বল কইরা থাকেন গিয়া। গুরু বিনা নান্যপন্থা বিদ্যাতে। ভয় কি? ঠাকুরের উপদেশ শুনিয়া লোক ম্লান মুখে ঠাকুর প্রণাম করিয়া চলিয়া যান। আশ্বিন মাসের প্রথম ভাগে কয়েকজন গুরুভ্রাতা আসিয়া বিপদের কথা জানাইলে ঠাকুর বলিলেন, ভীত হওয়ার কারণ কিছু দেখতে পাই না, তবু আপনারা ভীত হইলে কি করুম? জীবনে চলার পথে উত্থান পতন, সুখ দুঃখাদি সম্মিলিত হয়, সেই জন্য ভীত হইলে চলব কেন? গুরু ভরসা কইরা সাহসের সঙ্গে সকল অবস্থার মোকাবিলা করাই মনুষ্যত্বের পরিচায়ক। যুদ্ধ আসন্ন, প্রচণ্ড যুদ্ধ হইব। এই স্থানে নানান প্রকারের বহু বোমা বহুবার বর্ষিত হইব। ফেনীরে কেন্দ্র কইরা জাপান প্রবল এরোপ্লেন যুদ্ধ চালাইব। শেষ দিনে এরোপ্লেন যুদ্ধে জাপানের ও ব্রিটিশের অনেক প্লেন নষ্ট হইব। এরপর এইখানে আর যুদ্ধ হইব না। দেখা যায় সুভাষ বোসের ফৌজ ডিমাপুর পর্যন্ত আগাইয়া আসব। শেষ অবধি বিশ্বাসঘাতকতার জন্য রসদের ও অস্ত্রের অভাবে ছিন্ন ভিন্ন হইয়া পড়ব। অবশেষে যৌথ শক্তির আক্রমণে জাপান অবর্ণনীয়ভাবে পরাস্ত হইব। ব্রিটিশের প্রয়োজনে বাড়িঘর ছাইরা দিয়া অন্য স্থানে গিয়া যুদ্ধকাল কাটানো উচিত। যুদ্ধ থাইমা যাওয়ার পর পুনরায় বাড়িঘর সব দিয়া দিব। কালাকাল যোগে ব্রিটিশও থাকব না। আপনারা নির্ভয়ে থাকেন গিয়া। ঠাকুর নীরব হইলেন। গুরুভ্রাতারা আনন্দিত হইলেন। আমাদের বাড়ি ছাড়িবার দিবার জন্য গভর্নমেন্ট বিশেষ চাপ সৃষ্টি করায় বরদা ঠাকুরকে জানাইলেন। শুনিয়া ঠাকুর বলিলেন, সরকারের প্রয়োজন হইয়া পড়ছে। সরকারের বিরুদ্ধাচারণ করা সমীচীন হইব না। কিছুকাল পরে যুদ্ধ বন্ধ হইলে সরকার বাড়িঘর সব ছাইরা দিব। তখন পুনরায় বাড়ি ফিরা আসা যাইব। সাময়িক বসতির জন্য ফেনী শহরে বাসাবাড়ি ভাড়া নিবার ব্যবস্থা করেন। অবিলম্বে চলেন, বাড়ি ছাইরা যাই। পিতা ঠাকুর সহ পরিবারস্থ সকলে সেখানে উপস্থিত ছিলাম। ঠাকুরের আদেশ শুনিয়া সকলে মর্মাহত হইলাম। পিতা ঠাকুর বলিলেন, ঠাকুর যখন ফেনী শহরে বাস করিবার আদেশ দিয়াছেন, যত যুদ্ধ হোক আমাদের কোনো ক্ষতি হইবে না। ফেনী শহরের লোক ভয়ে বাসা বাড়ি ছাড়িয়া যাইতেছেন। শচীন, তুমি বাসা বাড়ি ভাড়া করিবার ব্যবস্থা করো। বরদা ফেনী মাস্টারপাড়ায় দ্বারিকা দত্ত এমবি ডাক্তারের দোতলা দালান ও তৎসংলগ্ন 3টি বাসা ভাড়া করিয়াছেন। ঠাকুরকে এই সংবাদ জানাইলে তিনি পঞ্জিকা দেখিয়া বলিলেন, 18ই আশ্বিন প্রাতে 9:10 আমরা বাড়ি ছাইরা যামু। শচীনবাবু সরকার বাহাদুররে এই সংবাদ জানাইয়া দিবেন।
বরদা সেদিন বৈকালে ফেনীর এসডিও গর্ডন সাহেবকে এই সংবাদ জানাইয়া আসিলেন। পরদিন বরদা আমাদের গ্রামের হিন্দু মুসলমান সকলকে ডাকাইয়া আনিয়া জানাইলেন, আমরা 18ই আশ্বিন বাড়ি ছাড়িয়া দিয়া যাইব। সকলে বলিলেন, বড়বাবু, আমরা আর কার ভরসায় থাকিব? আমরাও বাড়ি ছাড়িয়া যেখানে পারি চলিয়া যাইব। সকলে চলিয়া গেল। পরম আনন্দে ঠাকুর সহ নতুন পরিবেশে নতুন জীবন আরম্ভ হইল। ইহা একমাত্র অনন্ত দয়ার ভাণ্ডারী দয়াল ঠাকুরের কৃপায় সম্ভব। দিন যাইতেছে, গুরুভ্রাতারা আসেন, বসেন, কথা বলেন, প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া ফিরিয়া যান। আশ্বিন মাস শেষ হইল। কার্তিক মাসের 6 তারিখ সন্ধ্যায় অদূরে মায়ের বোধন পূজার আরতির বাদ্য আমরা শুনিলাম। তা সত্ত্বেও পরিবারস্থ কাহারও হৃদয়ে জাগ্রত হইল না স্বয়ং দুর্গা দেবী রাম ঠাকুর রূপে ঘরে বসিয়া রহিয়াছেন। 7ই কার্তিক ঠাকুর জিজ্ঞাসা করিলেন, স্নান করছ? আমি চমকিত হইয়া ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলাম, না, এখনো স্নান করি নাই। ঠাকুর কিছু বলিলেন না। আমি জিজ্ঞাসা করিলাম, আজ হঠাৎ স্নানের কথা কেন বলছো ভেবে পাচ্ছি না। ঠাকুর বলিলেন, শুনো, মানব জাগতিক সুখে মগ্ন থাইক্কা ভগবৎ স্মরণ বিস্তৃত হইয়া কর্তার সাহায্যা কর্মপাশে বন্দী হয়। বহির্গমনের শক্তি নাই। সেই জন্য মানবের দুঃখ, কষ্ট, অভাব, অশান্তি আদি ভগবানের আশীর্বাদ স্বরূপ। মানব সংসারে নানা প্রকার ঝঞ্ঝাট, দৈন্যে আপদে বিপদে গতিহীন হইয়া অগতির গতি সর্বত্রাতা গোবিন্দের শরণাপন্ন হয়। গোবিন্দ স্মরণীয় জনের পাশ ছাড়েন না, পরন্তু সর্ববন্ধন মুক্ত কইরা ভবসাগর পার করান। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। এখানেই আমার পাঠকে আজকে বিশ্রাম দিলাম। কালকে ঠিক পরের থেকে আমি আবার পাঠ করব। নমস্কার।